হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। প্রথমে একটা জিনিস তোমাদের দেখাই, যে ভ্যাকান্সি কালকে রেল বার করেছিল সেই ভ্যাকান্সিটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। আচ্ছা, ওগুলো তোমাদের বলছি। সেই ভ্যাকান্সিটা চেঞ্জ হয়ে 22,000-এর বেশি হয়েছে, বাট বিশাল কিছু নাচার দরকার নেই, কারণ 22,000-এর খুব বেশি যায়নি, 22,000-এর একদম কাছেই আছে। ঠিক আছে, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি, তোমরা অলরেডি জানো ব্যাপারটা। তবে রিভাইজ আর একটা তোমাদের নোটিফিকেশান কিন্তু অলরেডি এসছে। ঠিক আছে, এবার কালকে তোমাদের সেকেন্দ্রাবাদে এসেছিলো, আজকে ভূপালে ইত্যাদি জায়গাতে তোমাদের চলে এসছে রিভাইজড। আজকে সকালবেলার দিকেই তোমাদের পাবলিশড হয়েছে, 31 তারিখ বলেই ডেট দেওয়া আছে। ঠিক আছে, দেখো আরেকবার শুনে নাও কী বলা হচ্ছে। দেখো, এগুলো তোমরা জানো, তবু একবার যেহেতু এটা আলোচনা করবো সেহেতু টপ মেন পয়েন্টগুলো আগে বলবো, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে ব্যাপার আছে সেটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি ভ্যাকান্সি কত আছে সেটা নিয়ে কথা বলবো, আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তোমরা যদি বলো কোথায় কোন ভ্যাকান্সি তার উপর ভিডিও করতে, আমাকে একবার বলো, আমি করে দেবো, কারণ সেটা ছাকতে হবে আমাকে। ঠিক আছে, এখানে যেভাবে ভ্যাকান্সি দেওয়া থাকে ডাইরেক্ট বোঝা যায় না। ওকে, চলো আজকে থেকে ফর্ম যদিও শুরু হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ, বাট স্টিল তোমরা 2-1 দিন টাইম নাও নিজেরা। আর আমি বারবার বলবো, তোমরা রেলওয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, মাধ্যমিক পরীক্ষা না, ফলে আগে নোটিফিকেশানটাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। কোন স্যার কী বলছে, কোন টিচার কী বলছে, কোন দাদা কী বলছে, এসব জিনিস দেখার দরকার নেই, নিজে পড়ে বোঝো। কারণ তুমি যে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, যদি নোটিফিকেশনই না বুঝতে পারো, তাহলে সত্যি কথা বলতে সেই চাকরি দেওয়ার মতো যোগ্যতা কতটা আছে এটা নিয়ে কোশ্চেন চিহ্ন আসবে নির্ঘাত। হয়তো আমার কথা রুড়ও লাগতে পারে, বাট কথাটা সত্যি। তুমি চিন্তা করে দেখো না, তুমি যে এক্সামিনেশন দিতে যাচ্ছ তার নোটিফিকেশনটাই তোমার পড়ার মতো ক্ষমতা নেই, তাহলে এটা একটা ম্যাটার করে। ঠিক আছে, সো এগুলো করতে জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। তুমি যদি বলো পারবো না বলার দিন শেষ। যেখানে 22,000 ভ্যাকান্সি আর ফর্ম ফিল আপ এবারেও কিন্তু কোটিতে পৌঁছবে, সেখানে পারবো না বলার ক্ষমতাটাই নেই কারোর, পারতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো দেখা যাক কি বলছে। দেখো, বলছে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ ইন এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিশের নিউজ যে যে ডেট ছিল সেটা হচ্ছে 27/12/2025। আমরা জানি ডিসেম্বর মাসে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওপেনিং ডেট তোমাদের দেওয়া আছে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশনে, সেটা একটু বলে দিই। এগুলো ছোটো করে দাগিয়ে চলে যাবো, সেটা তোমরা সবাই জানো যে 31 তারিখ আছে তোমাদের। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে তোমাদের ক্লোজিং ডেট 2/3/26, অর্থাৎ 31/1, মানে তোমরা প্রায় 1 মাস টাইম পাচ্ছ। আশা করি বোঝাতে পারছি, 1 মাসই টাইম পাচ্ছ, প্রায় 1 মাস নয়, কারণ 31 তারিখ থেকে 2 তারিখ, সো 1 মাসই হয় তোমাদের। ঠিক আছে, তোমরা ভাবতে পারো যেটা 1 এটা 3 মানে 2 মাস, তা কিন্তু নয়, কারণ 31 তারিখ মানে একদম লাস্টের দিক আছে এটা মাসের, আজকে লাস্ট ডেট। তো গেল, তার মানে তোমরা এটা ভালো করে ভাবো যে 2রা মার্চ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এটা মাথায় রাখো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে, 2রা মার্চ অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান করে রেখেছো, কিন্তু পেমেন্ট কবের মধ্যেই তোমাদের করতে হবে। 2 তারিখ তো অ্যাপ্লিকেশান করার লাস্ট দিন, আর পেমেন্ট করার লাস্ট দিন হচ্ছে এইটা। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারো, কিন্তু সর্বোচ্চ এতদিনের মধ্যে তোমাদের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 4/3/2026। নেক্সট হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর দ্য মডিফিকেশন উইন্ডো, এটা অত্যন্ত একটা ক্রুশিয়াল জিনিস। সেটা হচ্ছে যে কোনো ভুল থাকলে, কোনো প্রবলেম থাকলে, সেটা কবে থেকে, 5 তারিখ থেকে সেটা ওপেন হবে এবং 14 তারিখ অবধি, অর্থাৎ তোমরা যদি কুল মিলিয়ে দেখো তাহলে 9-10 দিন তোমাদের। ঠিক আছে, 23 মানে 14 তারিখ ফুল নিচ্ছে, সো 12 দিন আমরা বলতে পারি। 14 থেকে 5 বার দিলে হয় 9, সো 10 দিনই বলতে পারো। 10 দিন তোমাদের, কিন্তু 10-11 দিন তোমাদের এটা ওপেন থাকবে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে তোমাদের ডেট ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস। এগুলো ইন জেনারেল ইস্যু নয়, ওই জন্য আমি এগুলো পড়ে নিচ্ছি না। যারা এগুলোর ব্যাপারে চাইছো তারা আমাকে কোশ্চেন্স করো, আমি বলে দেবো। যাই হোক, আমাদের এখানে 3টি ইম্পর্টেন্ট ডেট আছে, একটা ওপেনিং ডেট, ক্লোজিং ডেট আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, পেমেন্ট, এবং কবে থেকে তুমি মডিফাই করতে পারবে। ক্লিয়ার? এখানে চলো খতম, নেক্সটে যাই। এই ভ্যাকান্সিটার কথাই তোমাদের বলছিলাম। দেখো, এখানে ভ্যাকান্সি একটু বাড়ানো হয়েছে, কেন বাড়ানো হয়েছে সেটাও তোমাদের বলে দেবো। তার আগে দেখো ডেট, দেখো 18 থেকে 33 বছর অবধি তুমি কিন্তু এখানে তুমি করতে পারবে। আর ইনহ্যান্ড স্যালারি তোমাদের মিনিমাম 30,000 মতো আসে। তোমরা যদি নাইট শিফট করো তাহলে 30,000 মতো, 30,000 একটু বেশি হয়, বাট আমি অন অ্যান অ্যাভারেজ 30,000 ধরে তুলি। এটা বেসিক পে 18,000 লেখা আছে, এটা ইনিশিয়াল পে, বেসিক পে। ঠিক আছে, এরপর তোমাদের ডিএফিএ হয়, এবং ধরে 30,000 মতো ইনহ্যান্ড তোমাদের স্যালারি আসে মাসে, মানে হাতে। চলো, আর কিছু জিনিস এখানে দেওয়া আছে, আমি একটু ছোটো করে বলে দিই তোমাদের। প্রথম কথা হচ্ছে, এর যদি তোমরা দেখো যে কোয়ালিফিকেশান, তাহলে লিস্ট কোয়ালিফিকেশান, সর্বনিম্ন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হতে পারে, অথবা আইআইটি হতে পারে, সরি আইটিআই হতে পারে, আর কি হতে পারে তোমাদের, আর হচ্ছে তোমাদের হতে পারে এনএসসি। ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তার থাকতে হবে। এই হচ্ছে তোমাদের 3টের মধ্যে যে কোনো একটা থাকলে তুমি পারবে এটা পরীক্ষাটা দিতে। ওকে, গেল। এবার আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে যদি দেখি তাহলে মনে রাখবে যে যার ফাইনাল ইয়ার চলছে, অর্থাৎ ধরো সে মাধ্যমিক পরীক্ষা দিতে বসছে এই বছর, এখনও তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা হয়নি, ডিসেম্বর, এই তো জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে।
তো এমন কোনো স্টুডেন্ট প্লিজ দেবে না যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, বা এই যে 3টে কথা বললাম যে আইটিআই বা তোমাদের এনএসসি ফাইনাল ইয়ারে যারা আছো তারা কেউ দেবে না, তাদেরটা গ্রাহ্য হবে না। এছাড়াও আরও অনেক জিনিস আছে যে কারণে যেগুলো গ্রাহ্য হবে না, সেগুলো আমি তোমাদের একটু নিচের দিকে গেলে বলে দিচ্ছি। আচ্ছা, একটা মিনিট, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই 9 দাগটা, এটা একবার খেয়াল করো। এই 9 দাগে কী বলা রয়েছে এটা একবার খেয়াল করো। 9 দাগটা ভীষণ ইম্পর্টেন্ট। 9 দাগে বলা হয়েছে তোমাদের যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই সমস্ত যে স্ট্যাটাস, মানে তুমি এর মধ্যে যদি পড়ো এবং যদি এর ব্যাপারে তুমি এজ রিল্যাক্সেশন নিতে চাও, তুমি যদি রিজার্ভেশন নিতে চাও, বা তুমি যদি ট্রাভেল ফি কনসেশন নিতে চাও, তাহলে সেই সব কিছু ক্লেম করার যে ডেট, সেটা বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট, সেইটা ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, দ্যাট মিনস 2রা মার্চ। ঠিক আছে, 2রা মার্চ, অর্থাৎ 2রা মার্চ 2026-এর মধ্যে এগুলোকে জোগাড় করে রাখতে হবে তোমাকে। বোঝাতে পারলাম আমি? একটু এগুলো নিয়ে ডিটেলসে লেখা আছে একটু পরে, আমি ছোটো করে এখানে জাস্ট বললাম। এবার নিচের দিকে আরেকটা জিনিস এসো, সেটা হচ্ছে অল দ্য ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন রিল্যাক্সেশন বেনিফিটস অ্যাপ্লিকেবল টু এসসি এসটি ওবিসি ইত্যাদি মাস্ট এনশিওর দ্যাট দে আর এন্টাইটেল টু সাচ রিজার্ভেশন রিল্যাক্সেশন as per eligibility prescribed in the rule on CEN. They should be possession all the requisite certificate in the prescribed format in support of their claim stipulated in the রুলস অ্যান্ড সিইএন। ঠিক আছে, বোঝা গেল? মানে তুমি যদি ওসব হও তাহলে তোমাকে সার্টিফিকেটও রাখতে হবে। গেল। আচ্ছা, এবার আমি একটু নিচে যাই। আরেকটা জিনিস, নিচে যে 11 নম্বরে লেখা আছে এটা একটু বলে দিই। তোমরা যেমন জানো যে পয়েন্টস মানে তোমাদের A2 ক্যাটাগরির যাদের দৃষ্টির ব্যাপার, তারা কিন্তু A2 ক্যাটাগরিতে যারা আছো তারা পায়। মানে কি, তাদের চশমা ব্যবহার করা যায় না। ঠিক আছে, A2-তে কোনো চশমাই চলেই না। তো এরকম ধরনের ব্যাপার 11 নম্বরে যেটা লেখা আছে, অর্থাৎ মেডিকেলি তোমাকে ফিটনেস হতে হবে। দেখা গেল তুমি এমন কোনো পোস্ট চুজ করলে যেটাতে তুমি মেডিকেলি ফিট নাও, তাহলে কিন্তু তুমি যতই ভালো রেজাল্ট করো না কেন, তোমাকে কিন্তু আনফিট ঘোষণা করে তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে। এটা মাথায় রাখো। মানে শুধুমাত্র তুমি ওই রেজাল্টের বসে কিন্তু তুমি এখানে চাকরি পাবে না, তোমার মেডিকেলি ফিটও হতে হবে। গেল, চলো নিচে। 19 নম্বরে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সেটা বলে দিই। যে ইমেল আইডি বা যে জোনে তুমি করবে সেই ইমেল আইডিটাকে দয়া করে মনে রাখবে, কারণ ওই ইমেল আইডি দিয়েই কিন্তু তোমার সমস্ত কাজ হবে। তুমি যখনই অ্যাকাউন্ট খুলবে, যদি আগে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে তোমাকে ফ্রেশ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এবং সেখানে কিন্তু তোমার ইমেল আইডি দিয়ে করতে হবে, এবং সেই ইমেল আইডি কিন্তু তোমাকে মনে রাখতে হবে। গেল। অনেক স্টুডেন্ট আমাকে বলেছে ইমেল আইডি মনে নেই, আমার জানা নেই, আমি কী করে মডিফাই করবো, এগুলো বললে চলবে না। তোমাকে মনে রাখতে হবে, লিখে রাখবে ফ্রেশলি, কোথায় ছোটো হাত বড় হাত দিচ্ছ সব কিছু। নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাকে যখনই তুমি মডিফিকেশান করবে তখনই কিন্তু তোমাকে 250 টাকা নন রিফান্ডেবল ফিস কিন্তু তুমি দিতে পারো। ঠিক আছে, মডিফিকেশান ফি তোমাকে দিতে হবে 250 টাকা। অর্থাৎ তুমি যদি এই ফিটা বিয়ার করতে না চাও, তাহলে তোমাকে মানে খুব সিরিয়াসলি ফর্মটা ফিল আপ করো, যাতে 250 টাকা তোমার পকেট থেকে এক্সট্রা না ঘষে। ঠিক আছে, তো 5/3/2026 থেকে 14/3/2026 অবধি, যেমনটা বলছিলাম তোমাদের 10 দিন তোমাদের এটা করা যাবে। নেক্সট হচ্ছে এগুলো চেঞ্জ করা যাবে না, কি সেটা হচ্ছে ইমেল আইডি আর মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করা যাবে না, এবং তুমি যে আরআরবিতে চুজ করেছো সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে, পয়েন্ট টু বি নোটেড, আরআরবি বা রেলওয়ে যেটা তুমি চুজ করছো, তোমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না, একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে, এখানে বলা আছে। আচ্ছা, চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, যে স্টেজেস অফ এক্সামিনেশান দেখো। দ্য এক্সামিনেশান শ্যাল বি সিঙ্গল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন হাউএভার রিজার্ভ দ্য রাইট টু কন্ডাক্ট সিবিটি ইন আইদার সিঙ্গল অর মাল্টিপল স্টেজ মোড। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে যে এটা ডেফিনেটলি একটাই সিবিটি হবে, এবং বহু শিফটও হতে পারে এবং একটা শিফটও হতে পারে, সেটা রেলওয়ে ঠিক করবে। হ্যাঁ, অবশ্যই বহু শিফটই হবে, 1 কোটির ফর্ম ফিল আপ হয়েছে। নেক্সট হচ্ছে, মানে হবে, হয়েছে না, হবে। নেক্সট হচ্ছে কল লেটার তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ সিবিটি হবে, তারপর তোমাদের পিইটি হবে, তারপর তোমাদের ডিবি হবে, তারপর তোমাদের কিন্তু জয়েনিং হবে। অর্থাৎ টোটাল 3টে ধাপে কিন্তু ব্যাপারটা হয়। ঠিক আছে, মেডিকেলি আনফিট কি ফিট তোমাদের দেখা হবে। এটা তোমরা সবাই জানো, জেনারেল ইনস্ট্রাকশন তোমরা নর্মালি পড়ে নিও। আমি মেন টপিকটা বলে দিই। দেখো, এই A2 স্ট্যান্ডার্ডটাকে ভালো করে খেয়াল করো। এই যে A2 স্ট্যান্ডার্ড কিন্তু খুবই হাই লেভেল স্ট্যান্ডার্ড। এখানে তোমাদের দৃষ্টিশক্তির ব্যাপারে ব্যাপক ইমপ্রুভড একটা ফেসিলিটেশন দেওয়া হয়। কি বলা হয় সেটা বলে দিচ্ছি। A2-র ব্যাপারে তোমাদের বলা হয় যেটা, এই যে কি বলা হয় সেটা হচ্ছে, তোমাদের যে ভিশন থাকবে সেটা 6/9 হতে হবে দুটো চোখে, এবং উইদাউট গ্লাস হতে হবে, এবং নো ফগিং টেস্ট, এটা মাথায় রাখবে। নেয়ার ভিশন তোমাদের 0.6 হতে হবে উইদাউট গ্লাস, অ্যান্ড মাস্ট পাস টেস্ট কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এবং মেসোপিক ভিশন। ঠিক আছে, এটা মনে রাখবে, মেসোপিয়া তোমরা শুনেছো। সো এই সব কিছু তোমাদের একবার উল্লেখ করে দিলাম। A3 এবং B1-এও কিন্তু তোমাদের
তোমরা গ্লাস এবং উইদাউট গ্লাস তোমরা থাকতে পারো, 6/9 এবং 6/12 হলেও চলবে, কিন্তু A2 কিন্তু কোনো ছাড় হয় না। এটা রেল নিজেও লিখছে, দেখো কি লিখছে আমি বলে দিই, একটুখানি নিচের দিকে এসে, এবং পয়েন্টস মানে কিন্তু A2 আছে। সেটা হচ্ছে যে এই জায়গাটা খেয়াল করে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, বলা রয়েছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু এনশিওর দ্যাট দে আর এলিজিবল অ্যাজ পার দ্য মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট opted by them. Candidates found medically unsuitable for the applied post shall not be given any alternative appointment. অর্থাৎ তোমার যদি মনে হয় যে তুমি এমন একটা পোস্টে করেছো যেটাতে A2 আছে, অথচ তুমি A2-র জন্য ঠিক নও, মানে তোমার A2-তে তুমি A2 ক্যাটাগরিতে নও, তুমি তার নিচের ক্যাটাগরি, এবং যদি তুমি রেলওয়েকে রিকোয়েস্ট করো যে স্যার আমি এই ক্যাটাগরিতে ঢুকবো না, আমি অন্য ক্যাটাগরিতে যাবো কারণ অন্য ক্যাটাগরিতে আমার চোখ সুইটেবল আছে, তখন কিন্তু তোমাকে দেওয়া হবে না। অর্থাৎ তুমি A2-তে করেছো, তোমার A2 স্যুট হচ্ছে না, তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। পরিষ্কার কথা, পরিষ্কার, ঠিক আছে? এই জন্য এখানে বলা হয়েছে দোজ হু অপটিং ফর A2, তারা একবার চেক করে নাও তারা ওটার জন্য ফিট কিনা, ঠিক আছে? এখানে লাইন দাগিয়ে দিও, বোল্ড কালার লাইন দাগিয়ে তোমাদের বলা আছে। ওকে, চলো এটা একবার ছোটো করে বলে দিই, ঠিক আছে? আর 2-3 মিনিট নেবো এই ছোটো করে বলাগুলো, এরপর মেন টপিকে যাবো, SC ST যেটা। তো UR এবং EWS এদের ক্ষেত্রে তোমরা জানো যে এদের ক্ষেত্রে কিন্তু তুমি যদি এই বছর যেটা আছে 2/1/93 আগে যদি জন্মগ্রহণ করো UR এর ক্ষেত্রে, OBCর ক্ষেত্রে তুমি যদি 2/1/90 অর্থাৎ 1990 অর্থাৎ 1990 সালের 2/1 আগে জন্মগ্রহণ করো, এবং SC STতে যদি তুমি 2/1/88 আগে জন্মগ্রহণ করো, তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ করার মানে কোনো কারণই নেই, কারণ তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার জেনারেল হলে 2/1/93 আগে তোমার ডেট অফ বার্থ হলে চলবে না, ঠিক আছে? এইটাতে প্রবলেম করে না, প্রবলেম এইটাতে করে, ঠিক আছে? প্রবলেম এইটাতে করে, এই জন্য আমি বলে দিলাম জেনারেলদের ক্ষেত্রে 2/1/93 আগে তুমি যদি জন্মগ্রহণ করো তাহলে হবে না। বুঝতে পারলাম? এটা মাথায় রেখো, ব্যাস গেল, এটা খেয়াল রেখো। নেক্সট হচ্ছে তোমাদের, তোমরা জানো নন ক্রিমি এগুলো তো জানো। এবার মেন টপিকে আসবো আমি, এটা একটু বলে দিই তোমাদের। 1 মিনিট আমি ওকে দেখে নিই, চেক করে নিই একবার। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, এটা তোমাদের বলেও দিচ্ছি কত পেজ নম্বর 74 পেজের যে নোটিফিকেশান আছে 16 নম্বর পেজে আছে। এই জায়গাটা ভালো করে পড়ো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই 8(2) এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে পড়ো। এই জায়গাটা কি বলা আছে? বলা আছে অল ক্যান্ডিডেটস ইররেসপেক্টিভ অফ দ্যার কমিউনিটি, মানে তুমি SC ST যাই হোক না কেন, যদি তুমি উল্লেখ না করো তাহলে তুমি জেনারেল হবে, গেল, অর্থাৎ আনরিজার্ভড হবে, ঠিক আছে? এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে যদি হাউএভার, যদিও ভ্যাকান্সিজ রিজার্ভড ফর দ্য স্পেসিফিক গ্রুপ SC ST OBC EWS উইল বি ফিল্ড অনলি বাই দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্যাট কমিউনিটি। অর্থাৎ তুমি যদি SC হও তাহলে তুমি SC কোটায় মানে SCর যে ভ্যাকান্সি সেটা পূরণ করবে, তুমি যদি OBC হও তাহলে তুমি OBC কোটার যে ভ্যাকান্সি সেটা পূরণ করবে, তুমি যদি বলে থাকো যে তুমি OBC, ঠিক আছে? এবার তুমি যদি না দেখাতে পারো, পয়েন্ট টু বি নোটেড, তুমি যদি না দেখাতে পারো যে তুমি SC সার্টিফিকেটের আন্ডারে আছো, তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না, তুমি OBC জেনারেল হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি OBC সার্টিফিকেট না দেখাতে পারো তখন তুমি জেনারেল কোটায়, ক্যান্ডিডেটের ক্ষেত্রে তুমি জেনারেল কোটায় চলে যাবে। বুঝতে পারলাম? এটা রিসেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু যেহেতু এটা 2025-এর 2026-এর যে নোটিশ আসবে সেটাতে তোমরা চেঞ্জ দেখতে পাবে, কিন্তু এটা 2025-এর নোটিশ। তোমরা তো জানো, তোমাদের বলে দিই, এই যে নোটিশটা এটা 2026-এ পাবলিশ হলেও এটা কিন্তু 2025-এর নোটিশ, এটা মাথায় রাখবে। সেই জন্য 2025-এ যেহেতু রুলস ছিল, যে রুলস ছিল সেই রুলসই আছে SC ST OBCর ক্ষেত্রে, চেঞ্জ হয়নি, এখানে রুলস দেয়ওনি, মানে আপডেটেড কোনো রুলস এখানে দেয়নি। এখানে কি বলেছে, তুমি যদি জেনারেল হও তাহলে তুমি জেনারেল, কিন্তু কোনো ব্যক্তি সে যদি SC ST হয়েও উল্লেখ না করছে তাহলে সেও জেনারেল, এবং যদি তুমি উল্লেখ করার পরেও যদি ওখানে যদি তুমি না দেখাতে পারো ফর্ম, তাহলে তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, জেনারেল যে কাট অফ সেটা ক্লিয়ার থাকতে হবে, তবে তুমি চাকরি পাবে। Only those community who are recognized by the government of India SC ST EWS OBC are eligible for reservation, অর্থাৎ সেন্ট্রালের SC ST OBC EWS এর লিস্টের মধ্যে তোমার যে কমিউনিটি তার নাম থাকতে হবে, তবে তুমি ওটার জন্য এলিজিবল হবে, ঠিক আছে? গেল। নেক্সট নিচের দিকে যাই একটুখানি। এবার একটা জিনিস দেখো, এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট, কী বলছে দেখো, ফর অ্যাভেলিং দ্য রিজার্ভেশন ক্যান্ডিডেট শুড ফার্নিশ নেসেসারি সার্টিফিকেটস ডিউরিং ডিবির সময় দরকার। দ্য সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই কম্পিটিং অথরিটি, যেটা তোমাদের বলা আছে অ্যানেক্সার 1-এ তোমাদের বলা আছে, অ্যানেক্সার 2-তে তোমাদের OBC নিয়ে বলা আছে, অ্যানেক্সার 1-এ তোমাদের SC ST নিয়ে বলা আছে, অ্যানেক্সার 3-তে তোমাদের EWS নিয়ে বলা আছে, ঠিক আছে? ডেটটার ব্যাপারে একটু বলে দিই। আচ্ছা দেখো, এবার আরেকটা জিনিস, এই 8.5টা দেখো, তোমাদের এটা জানো যে ক্রিমি লেয়ার যারা আছে তারা কিন্তু রিজার্ভেশন পাবে না। OBCর মধ্যে যারা ক্রিমি লেয়ার আছে তোমাদের সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে নন ক্রিমি লেয়ার বলে, নইলে কিন্তু অসুবিধা হবে। এটা 8.4-এ লেখা আছে। 8.5-এ যেটা লেখা আছে সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, মানে
ওল্ড নিউ সবার জন্য। 8.5টা একবার চেক করো। 8.5-এ কী বলেছে? 8.5-এ বলেছে তোমাদের যে ওবিসি ক্যান্ডিডেট ক্লেমিং রিজার্ভেশন আন্ডার ওবিসি ক্যাটাগরি, ওবিসি ক্যান্ডিডেট যারা ওবিসির ক্যাটাগরির আন্ডার রিজার্ভেশন চাইছে তাদেরকে কী করতে হবে? ওবিসি সার্টিফিকেট দিতে হবে, যেটা নন ক্রিমি লেয়ার লেখা থাকবে, এবং এই সার্টিফিকেটের যে ফরম্যাট হবে সেটা অ্যানেক্সটা 2 ফরম্যাটে থাকতে হবে, এবং যেটা কি না 2025 এপ্রিল 2025, অর্থাৎ বুঝতেই পারছো এপ্রিল 2025 থেকে আমরা জানি এপ্রিল 2026 অবধি আমাদের কি হয়, আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার হয় মার্চ 2026, অর্থাৎ আমরা যদি ফিনান্সিয়াল ইয়ার ধরি তাহলে এপ্রিল থেকে মার্চ অবধি চলে। এপ্রিল 2025 থেকে এপ্রিল 2026 মানে মার্চ 2026 অবধি তোমাদের কী চলে? ফিনান্সিয়াল ইয়ার চলে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে যে 2025-এর এপ্রিলের আগে, এবং আগে হলে হবে না, অর্থাৎ এর আগে সার্টিফিকেট যদি ইস্যু করা থাকে তাহলে সেই সার্টিফিকেট কিন্তু তোমার কাজে লাগবে না। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এবং শুধু তাই নয়, মনে রাখবে ওবিসির ক্ষেত্রে এখানে বলে দিয়েছে তোমরা এসসি এসটির ক্ষেত্রে একই কাজ করে নেবে, ঠিক আছে। মনে রাখবে এটা এসসি এসটির ক্ষেত্রেও তোমরা একই জিনিসটাই করবে। কি করবে আমি বাবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো। সেটা হচ্ছে এপ্রিল 01/2025-এর আগে যদি তোমার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে সেটাকে রিনিউ করিয়ে নাও এখন, ঠিক আছে। উচিত নয়, কারণ এখানে একটু আগেই তোমরা দেখলে এসসি এসটি ওবিসি নিয়ে বলা আছে, যেটা বলবো বলে আমি এই ভিডিওটা করা আমার, কারণ এটা স্টুডেন্টরা অনেকভাবে এইটা নিয়ে অনেক পরিমাণ বলেছে আমাকে। আমি আবারও বলছি, পরিষ্কার বলা আছে অ্যানেক্সটা 2-তে ওবিসির যেহেতু অ্যানেক্সটা 2, তোমরা মনে রাখবে এসসি এসটির ক্ষেত্রে যে অ্যানেক্সটা আছে সেই অ্যানেক্সটা অনুযায়ী তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। যদি আমি একটু দেখি তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো এখানে তোমাদের পরিষ্কার একটু আগেই তোমরা দেখলে এই জায়গায় বলা ছিল তোমাদের, একটা মিনিট, একটু আমরা উপর দিকে চলে গেছি, আমি অ্যানেক্সটা যখন খুলবো তোমরা দেখতে পাবে ওখানে ফরম্যাট লেখা আছে, অর্থাৎ অ্যানেক্সটা 2 হচ্ছে ওবিসির জন্য, এসসি এসটির জন্য ওরকম একটা অ্যানেক্সটার আছে, আর ইডব্লিউএসের জন্য একটা অ্যানেক্সটার ছিল, একটু আগে লেখা ছিল। ওই 3টে অ্যানেক্সটার যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটাকে তোলো, তোমাকে তোমার অথরিটির কাছে যাও, তোমার অথরিটি যদি বলে তোমাদের তো একটু কিছুদিন আগেই তোমার তো সার্টিফিকেট রয়েছে অলরেডি, তুমি বলবে না স্যার আমাদের এখানে বলা আছে যে এপ্রিল 2025, এপ্রিল 1 মানে এপ্রিলের স্টার্টিং, এপ্রিল 2025-এর 25-এ বা তার পরে হতে হবে সার্টিফিকেট, তার আগের সার্টিফিকেট হবে না, এটা এখানে পরিষ্কার বলা আছে। বাট নট লেটার দ্যান দ্য ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ যেটা 2রা মার্চ, সেই 2রা মার্চের পরে হলে হবে না, আর এপ্রিল 2025-এর আগে হলে হবে না। তার মানে তুমি কী পাচ্ছ এখানে, একটা টাইমলাইন পাচ্ছ, সেটা হচ্ছে 1 এপ্রিল, আমি আবারও লিখে দিচ্ছি এটা ভালো করে বোঝো, 1 এপ্রিল 2025 থেকে 3 মার্চ, অ্যাকচুয়ালি 2রা মার্চ, এটা নট 3 মার্চ, কারণ 2রা মার্চ অবধি তোমাদের হবে, 2রা মার্চ, 2 মার্চ, ঠিক আছে, 2 মার্চ 2026, এই হচ্ছে তোমার টাইমলাইন। এর মধ্যে তোমাকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে ওকে, তুমি ডেটটা দেখে নেবে, যদি না থাকে তোমাকে করাতে হবে কোন ফরম্যাটে। এই যে অ্যানেক্সচার 2 বা এটা তো ওবিসির জন্য, অ্যানেক্সচার 1 হয়তো এসসি এসটির জন্য আছে, দেখতে হবে একবার। আর ইডব্লিউএস যে অ্যানেক্সচার আছে সেই অ্যানেক্সচার ফরম্যাটে অনুযায়ী তোমাকে করতে হবে। কোথায় আছে? এই যে নোটিফিকেশান বা এই যে তোমাদের যেটা বেরিয়েছে ডিটেল নোটিফিকেশান, এর লাস্টে অ্যানেক্সচার অ্যাড থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল, এটা মনে রাখবে। আর এখানে পরিষ্কার বলা আছে যে ওবিসি ক্যান্ডিডেট শুড বি লিস্টেড ইন দ্য কারেন্ট আপডেটেড সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি। আপডেটেড যে ওবিসি লিস্ট আছে তার মধ্যে ওবিসির যে ক্যান্ডিডেট তার যে কমিউনিটি তার নাম থাকতে হবে, বোঝা গেল। এবং এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই সার্টিফিকেটগুলো চায়, কিন্তু ডেট কিন্তু তোমার ওইখানে মেনশন করা থাকতে হবে যে সেটা এই টাইমলাইনের মধ্যে আছে কি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেকে নতুন ক্যান্ডিডেট আছে তারা ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করে। ইডব্লিউএসের ব্যাপারটা বলে দিই, ইডব্লিউএসে যেটা বলা আছে সেটা হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের এসসি এসটি ওবিসি এনএসিএল এদের মধ্যে থাকবে না, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। এবং যাদের গ্রস ইনকাম 8 লাখের কম এরকম কেউ প্রাথমিকভাবে ইডব্লিউএস বলে পরিচিত হতে পারে। তুমি যদি এসসি এসটি অলরেডি হও, ক্যান্ডিডেট হু আর নট কভার আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন অফ এত, তাহলে তুমি একধারে এসসি আবার তুমি ইডব্লিউএস দুটো একসাথে পাবে না, বুঝতে পারলাম। এটা পরিষ্কার প্রথম লাইনই বলা আছে। নেক্সট কী বলা আছে এটা দেখো, যাদের ইনকাম 8 লাখের নিচে, কিন্তু এই 8 লাখের নিচে হলেও তোমার কাছে যদি এই 4টে জিনিস থাকে তাহলে তুমি কিন্তু ইডব্লিউএস নাও। এই 4টে জিনিস কী কী? এক হচ্ছে তোমার যদি 5 একর এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, কৃষি জমি থাকে, এবং অ্যাবোভ এর ওপরে বা এটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকে যদি 1000 স্কোয়ার ফিটের, এটা বা এর ওপরে যদি থাকে তাহলে তুমি ইডব্লিউএস নাও।
রেসিডেন্সিয়াল প্লট যদি তোমার থাকে 100 স্কোয়ার ইয়ার্ড মানে 100 বর্গ গজ, ইয়ার্ড মানে গড, অথবা এর অ্যাবোভ অথবা এর বেশি ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটি, এবং মিউনিসিপ্যালিটি যদি থাকে, নট গ্রামাঞ্চলে, মিউনিসিপ্যালিটিতে, তাহলে তুমি কিন্তু ইডব্লিউএস নাও। এবং যদি তোমার 200 স্কোয়ার গজের কি থাকে বা তার বেশি গজের এরিয়াযুক্ত কি থাকে তোমার যদি রেসিডেন্সিয়াল প্লট থাকে আদার দ্যান দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, অন্য নোটিফাইড মিউনিসিপ্যালিটির বাইরেও যদি তোমার থাকে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটির বাইরে, অর্থাৎ পঞ্চায়েত এখানে কভার হয়ে যাচ্ছে, তোমার যদি 200 স্কোয়ার ফিটের থাকে, মিউনিসিপ্যালিটি হলে 100 আর কিন্তু বাইরে হলে 200 যদি তোমার থাকে, তাহলে তুমি কিন্তু ইডব্লিউএস নাও। অনেকে এটা বলে যে কোথা থেকে স্যার পাবো, এর ক্রাইটেরিয়া কী, সেটা আমি তোমাদের এখানেই বলে দিলাম, এটাই সেন্ট্রাল ক্রাইটেরিয়া। বুঝতে পারলাম? চলো, যেটা ওবিসির জন্য লেখা আছে সেটা এখানেও লেখা আছে, পরিষ্কার দেখো, যারা ইডব্লিউএস তাদের সব কিছু থাকতে হবে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন এগেন্স্ট সিইএন, ঠিক আছে? অর্থাৎ এবং তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু সার্টিফিকেট এবং ইস্যুইং অথরিটি, এই সব কিছু কিন্তু তাদের কী করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়ই তাদেরকে দিতে হবে। তার মানে ডেফিনেটলি তোমাকে অনলাইন যখন তুমি করবে তখন তোমার ইডব্লিউএস সার্টিফিকেট হাতে থাকতে হবে। তুমি বলে দিলে ইডব্লিউএস আর পরে সার্টিফিকেট নিলে তা করলে কিন্তু হবে না। এখানে পরিষ্কার এই কথাটা বলা আছে, এটা ডিটেলে এই জায়গাটা পড়ে নিও, বেটার বুঝতে পারবে, ঠিক আছে? আর তুমি যদি দেখা গেল তুমি যদি এমন হচ্ছে যে তুমি যে পারছো না দিতে, তখন যদি তুমি জেনারেলদের ক্রাইটেরিয়া ফিল আপ করো তাহলে তুমি জেনারেলদের আন্ডারে পড়ে যাবে। বুঝতে পারলাম? গেল, মানে যদি জেনারেল হিসাবে তুমি চান্স পেতে চাও, ধরো ইডব্লিউএস, কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট তুমি পাচ্ছ না বা কোনো কারণে তোমার সার্টিফিকেট রিজেক্ট হয়েছে, তখন তুমি কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কী করতে পারো, তুমি যদি জেনারেলদের কাট আপ ক্লিয়ার করো তাহলে জেনারেল হিসাবে তোমাকে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? চলো, কিছুদিন আগেই তোমরা সবাই পরীক্ষা দিয়েছো, সুতরাং তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কী কী তোমাদের হয়। 90 মিনিট তোমাদের থাকে, সেখানে 25, 25, 30, 20 বলে তোমাদের ভাগ থাকে। এখানে অ্যাওয়ারনেস দেওয়া থাকলেও আমরা দেখতে পেয়েছিলাম যে এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি এসছে, মানে বেশি আসেনি, পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। সো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট কিন্তু ইম্পর্টেন্ট। আর আমরা জানি যে 1/3 মার্কস কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং হিসেবে থাকে, মানে 0.33, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গেল। এবার একটা জিনিস দেখো, মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস শর্ট লিস্টিং ফর দ্য ভ্যারিয়াস কমিউনিটি, তোমরা এটা ভাবলেও তোমরা ভাববে না যে এটাতেই হয়ে যাবে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের কী কী সিলেবাস আছে, এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? সিবিএসসি লেখা আছে পরিষ্কার, সিবিএসসি বোর্ডের আন্ডারে যে আছে সেইগুলি তোমাদের হবে। সিবিএসসি এনসিইআরটি সেম, সিবিএসসি তোমাদের কী করে পরীক্ষা নেয়, এনসিইআরটি তোমাদের বই বানায়, ঠিক আছে? গেল, পিইটির জন্য মেল ফিমেলদের যদি তোমরা চাও এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, কত কেজি করে দৌড়তে হবে এবং কত মিনিটে কতক্ষণ দৌড়তে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটাও তোমরা একবার চাইলে নোট করতে পারো, স্ক্রিনশট নিতে পারো, পরবর্তীকালে তোমার কাজে লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের পুরো গেল। আচ্ছা, প্রেগনেন্ট ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রেও তোমাদেরকে একবার দেখতে হবে যে এখানে যা লেখা আছে সেটা একবার ডিটেলস পড়ে নিও, ঠিক আছে? কারণ বৈবাহিক জীবন নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি, কোনো পরীক্ষা দেওয়া মানেই কিন্তু বৈবাহিক জীবন নষ্ট করা নয়। গেল, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা আরেকবার আমি চেক করে নিই কোন কোন জিনিস ইম্পর্টেন্ট। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, এটা তোমাদের বলে দিচ্ছি, পেজ নম্বর 32 পেজ, ঠিক আছে? এখানে তোমরা মাথা রাখবে যে যখনই তোমরা সিগনেচার করছো তখন তোমরা ব্ল্যাক কালিতে করবে, অন্য কোনো কালিতে করবে না। এখানে পরিষ্কার লেখা আছে ইউজ আ ব্ল্যাক ইঙ্ক পেন অন হোয়াইট পেপার, এছাড়া অন্য কিছু করবে না। আর ক্যান্ডিডেট নিজে লিখবে অবশ্যই সই, আর সই কিন্তু বড় হাতের হয় না, এটা মনে রাখবে, সই রানিং লেটারে হয়, বড় হাতের হয় না, ঠিক আছে? এখানেও পরিষ্কারভাবে লেখা আছে নট ইন দ্য ব্লক অর ক্যাপিটাল অর ডিসজয়েন্ট লেটার্স, ঠিক আছে? গেল, অর্থাৎ লেটারগুলো জয়েন থাকতে হবে। তুমি ডিসজয়েন্ট লেটার শব্দের অর্থ কি এটাও একটু বলে দিই, দেখো, ডিসজয়েন্ট লেটার মানে ধরো তুমি লিখছো হচ্ছে রানাকে তুমি এভাবে লিখতে পারো RANA, এরকম করতে বারণ করছে, তোমাকে বলছে যে RANA এই রকম লিখতে বলছে। ডিসজয়েন্ট শব্দের অর্থ হচ্ছে লেটারগুলোর মধ্যে জয়েনিং নেই, এরকম লিখলে হবে না, এইটাকেও কিন্তু করতে বারণ করা হচ্ছে। তুমি যখনই করবে তুমি এখানে একটা N, এখানে একটা A, দাস ধরো লিখতে DAS, এরকম করতে বারণ করা হচ্ছে। তোমাকে বলা হচ্ছে রানা দাস RANA DAS, এরকমভাবে টানা হাতের লেখায় লিখতে বলা হচ্ছে, পরিষ্কার বলা আছে। শুধু ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারও বারণ করেনি, ডিসজয়েন্ট লেটারও বারণ করেছে। আগের বার কিন্তু প্রচুর স্টুডেন্ট, আমার কাছে অন্তত 12-13খানা এরকম এসেছিলো, আরও তো আছে ডেফিনেটলি, 12-13খানা আমার কাছে এসছে, মানে বুঝতে পারছো অনেকে করে কিন্তু আমি পাই না, সে কি তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে শুধু এই কারণের জন্য, কিন্তু মাথায় রেখো। সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব ক্ষুদ্র হলেও তুমি জানা সত্ত্বেও এগুলোর জন্য কিন্তু অনেক সময় ফর্ম বাতিল হয়, ঠিক আছে? এটা মাথায় রেখো।
কোন কোন কারণে সিগনেচারের জন্য তোমার ফর্ম রিজেক্ট হতে পারে সেটা পরিষ্কার এই জায়গায় উল্লেখ করা আছে। এই পয়েন্টটাকে একবার পড়ে নেবে, এখানে পরিষ্কার বলা আছে, এটুকু ইংরেজি সবাই পড়তে পারে। এই পয়েন্টটাকে একবার উল্লেখ করে নেবে। কত পেজে আছে সেটা বলে দিচ্ছি তোমাদের। পেজ নম্বর তোমাদের আছে 33-এ, 33 পেজে তোমাদের আছে, এইটা একবার উল্লেখ করে নেবে। গেল? ক্লিয়ার? চলো, যেটা বলছিলাম, অনেকে তাও প্রশ্ন করবে, তবু বলে দিচ্ছি, আমি বারবার রিপিট করেছি। দেখো এসসি এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো কী বলা হয়েছে। ক্যান্ডিডেট যারা এসসি এসটি সার্টিফিকেটের মধ্যে যাবে এবং অ্যাভেল করবে ফ্রি রেলওয়ে ট্রাভেল পাস, তাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে স্ক্যান কপি অফ এসসি এসটি সার্টিফিকেট উইথ দ্য ফলোয়িং স্পেসিফিকেশান। ঠিক আছে? ডকুমেন্টকে পিডিএফে থাকতে হবে, ডকুমেন্ট সাইজ 400 কেবির মধ্যে হতে হবে, এবং সার্টিফিকেট মাস্ট বি লেজিবল, ক্লিয়ার অ্যান্ড ইজিলি রিডেবল। তুমি এমন সার্টিফিকেট দিলে যার উপর তুমি তরকারি খেতে খেতে হলুদ ফেলেছিলে, চলবে না। গেল? ঠিক আছে? অর্থাৎ চলবে যদি সেটা পড়া যায়। নেক্সট বলেছি, ইট মাস্ট বি দ্য লেটেস্ট অ্যান্ড ভ্যালিড সার্টিফিকেট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তার মানে বুঝতেই পারছো আশা করি। বারবার বলছি যে ক্লোজিং ডেট যেটা কিনা 2রা মার্চ, সেটাকেই কিন্তু পাখির চোখ করে চলছে রেল, এবং তার মধ্যেই সমস্ত সার্টিফিকেট করা থাকলে ভালো হয়। কারণ অনেক সময় ডিবিতে গিয়ে প্রবলেম হয়, লেখা না থাকলেও অনেক সময় প্রবলেম হয়। ওই জন্য এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, তুমি 2025-এর এপ্রিল থেকে এই যে রেলের যে ক্লোজিং ডেট আছে, এখনও তো 1 মাস বাকি আছে রে বাবা, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। তো তুমি তার মধ্যে ইমিডিয়েট আজকে বেরিয়ে যাও, আজকে গিয়েই তুমি দেখা, কারণ তুমি তোমার লোকালিটিতে কীভাবে হয় সেটা চিন্তা করতে করতেই তোমার 1-2 দিন কাটবে, তারপরে 2 দিন 3 দিন 1 সপ্তাহ কাটবে তোমার সার্টিফিকেট হাতে পেতে। আর সার্টিফিকেটের অ্যানেক্সারটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই জন্য আজকে থেকেই উঠে পড়ে লাগো যদি না থাকে তোমার। গেল? এটা গেল। 1 মিনিট। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, মাল্টিপল অ্যাপ্লিকেশান তুমি যদি করো তাহলে তুমি কিন্তু রিজেক্ট হবে তোমার ফর্ম। তুমি কলকাতাতেও করছো, আবার ভুবনেশ্বরেও করছো, হবে না কিন্তু, এটা মাথায় রাখবে। বা ভোপালে করছো, হবে না। যে কোনো একটাতেই তুমি করতে পারবে। এখানে আরও অনেক কারণ দেওয়া আছে, এগুলো একবার পড়ে নিও। আমি ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে। যেটা বলেছিলাম, এই দেখো অ্যানেক্সার 1-এ তোমাদের ফরম্যাট অফ এসসি এসটি ক্যান্ডিডেটের যে ফরম্যাট সার্টিফিকেটের, সেই ফরম্যাট রয়েছে। অ্যানেক্সার 2-তে তোমাদের ওবিসির ওপর রয়েছে। এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, এবং তোমার এবিসি লিস্ট কিন্তু তোমার সেন্ট্রালের লিস্ট হতে হবে। স্টেটেড আছো কিন্তু সেন্ট্রালে নেই, তাহলে হবে না। মানে পয়েন্ট টু বি নোটিস, স্টেটে তুমি ওবিসি, সেন্ট্রালে ওবিসি নাও, তাহলে হবে না। নেক্সট হচ্ছে অ্যানেক্সার 2 হচ্ছে তোমাদের সেলফ ডিক্লারেশন অফ ওবিসি অফ এনসিএল ক্যান্ডিডেট, এটাও তোমাদের লাগে ডিবির সময়। এটা এক্ষুনি করার দরকার নেই, এটা ডিবির সময় করলেই হবে, কিন্তু মেন সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ঠিক আছে? গেল। অ্যানেক্সার 3-তে তোমাদের সম্ভবত ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট প্রোভাইড বাই দ্য ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য যে ইনকাম সার্টিফিকেট দরকার হয় সেইটা এইটা। ঠিক আছে? আচ্ছা, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য মনে রাখবে ইডব্লিউএস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু এক নয়, এটা এখানেও উল্লেখ আছে। আমি সেটা প্যারাটা পড়িনি যাতে তোমাদের টাইম নষ্ট না হয়, কারণ এটা 174 পাতার পেজ। অনেকে বলেছে এতক্ষণ সময় কেন লাগাচ্ছেন, যদি সব কিছু জানতে হয় তাহলে সময় লাগবে। যারা জানো না তারা স্কিপ করে করে ভিডিও দেখো, তোমাদের ইউটিউব তো তোমাদের দিয়েছে 10 সেকেন্ড করে বা 20 সেকেন্ড করে স্কিপ করার জায়গা। ঠিক আছে? সেগুলো অ্যাপ্লাই করো, আমাকে তো আমার মতো বলতেই হবে। ডিসেবিলিটি ক্যান্ডিডেট এইটা। ঠিক আছে? এবার তোমাদের আসি একটু ভ্যাকান্সিতে। 1 মিনিট খুলে নেই। একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই দেখো পয়েন্টসম্যানে তোমাদের একটু আগে বললাম ট্রাফিক পয়েন্টসম্যান, সেটা কিন্তু A2 দেওয়া রয়েছে। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে পয়েন্টসম্যানে কিন্তু পয়েন্টসম্যান বিতে কিন্তু A2 আছে, এটা মাথায় রাখবে। আর কোয়ালিফিকেশানটা একবার দেখিয়ে দিই। কোয়ালিফিকেশান হচ্ছে এই 10th পাস ITI অর ইকুইভ্যালেন্ট, দেখো এই পাশে লেখা রয়েছে পরিষ্কারভাবে, অথবা NSC থাকতে হবে তোমাদের NCVTর দ্বারা। ঠিক আছে? 18 থেকে 33 বছর তোমাদের হতে হবে। পোস্ট কী কী আছে একটু বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসিস্ট্যান্ট, তোমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের মধ্যে আছে, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড আছে, অ্যাসিস্ট্যান্ট অপারেটার্স আছে। এগুলো তোমরা নিজেরাও দেখে নিতে পারবে একদম। এইটা হচ্ছে তোমাদের টোটাল আছে। আমি ওয়্যার হাউস তো দেখতে পাচ্ছি না এখানে কোথাও। ওকে, ওয়্যার হাউস তো পেলাম না, এই তো আছে দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে? ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের যে কোথায় কত ভ্যাকান্সি আছে কোন পোস্টে সেটার উপর যদি বলো, আমি একটা ভিডিও করব। এই ভিডিওর মধ্যে যদি ঢোকাই তাহলে এটা 1 ঘন্টার বেশি হয়ে যাবে। অলরেডি 30 মিনিট হতে গেল, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে এবং তোমাদের বলে দিতে সময় লাগে, সেটাই আমি এখানে করলাম। ঠিক আছে? আর তোমাদের যদি মনে হয় যে কোর্স তোমরা নেবে তাহলে তোমরা নিতে পারো। তোমরা এই নাম্বারে, আমি তোমাদের আবারও বলবো, এখানে কোর্সে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যে রেলওয়ে যে গ্রুপ ডির যে কোর্স সেটা অলরেডি স্টার্ট হয়েছে। 15 তারিখ থেকে আমাদের অলরেডি কোর্স স্টার্ট হয়েছে, 15 jan থেকে, এবং সেটা চলছে। অলরেডি তোমাদের 3টে চ্যাপ্টার খতম হয়েছে। তোমরা চাইলে এইবার তোমরা এই কোর্সটাকে গ্র্যান্ড করতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে বিক্রম ব্যাচ 2.0।
বিক্রম ব্যাচ 2.0, এতে সায়েন্স ম্যাথ দুটোই আছে। তুমি যদি শুধু সায়েন্স চাও তাও নিতে পারো, শুধু ম্যাথ চাইলে তাও নিতে পারো, সায়েন্স ম্যাথ বোথ কম্বো সেটাও নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। 8670838797 এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নিও। খুবই লো প্রাইসে তোমাদের আছে কিন্তু, মাথা রাখবে, এবং 1 ইয়ার ভ্যালিডিটি আছে। তুমি যবে থেকে নেবে না, আমরা যবে থেকে কোর্স স্টার্ট করেছি, কারণ এনসিআরটি কোর্স 1 বছর পরে আপডেট করতে হয়, সেই জন্য ফিক্সড ভ্যালিডিটি হচ্ছে তোমাদের 31শে জানুয়ারি, ঠিক আছে? পরের বছর 2027-এর 31শে জানুয়ারি অবধি তোমাদের ফিক্সড ভ্যালিডিটি আছে। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। আর ভিডিও লম্বা করছি না, পড়তে সময় লাগে, কিছু করার থাকে না। থ্যাংক ইউ।